তোমাদের প্রত্যেককে বর্ধমান ইউনিভার্সিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এলএলবি এন্ট্রান্সে বসতে গেলে তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে অ্যাটলিস্ট 45% মার্কস নিয়ে কিন্তু তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি সেটা হতে পারে। তোমরা কেউ সায়েন্স থেকে পাশ করেছো, কেউ বিএসসি করেছো, কেউ বিকম করেছো, কেউ হচ্ছে গিয়ে বিএ জেনারেল বা যে কোনো কোর্স থেকে হোক, সেটা একটা তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, অথবা তোমরা যদি হচ্ছে গিয়ে ফাইনাল সেমিস্টারে থাকো, আই মিন 6 সেমিস্টারে থাকো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এলিজিবল আছো হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের জন্য বসার জন্য। আর যদি কেউ ভাবো যে হচ্ছে না, আমরা বর্ধমান ইউনিভার্সিটি, আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আমি 5 ইয়ার্স বিএলএলবি এন্ট্রান্সে বসবো, সেই ক্ষেত্রে তোমার যদি হায়ার সেকেন্ডারি থাকে, হায়ার সেকেন্ডারি পাস আউট হও, তাহলে সেই ক্ষেত্রে তুমি 5 ইয়ার্স বিএলএলবি এন্ট্রান্সের জন্য বসতে পারবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার। এখন দেখো, এইখানে মেইনলি হচ্ছে গিয়ে রিজার্ভেশন, যেটা ওবিসি বা তুমি যদি ওবিসি এ বা বি ক্যাটাগরি থেকে হও, সেই ক্ষেত্রে তোমার পক্ষে 42% যদি মার্কস থাকে, তাহলে তুমি এলিজিবল। যদি কেউ এসসি এসটি হয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে 40% মার্কস থাকলে তোমার কাছে, তাহলে তুমি বর্তমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে বসতে পারবে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে এবার ধরো অনেক স্টুডেন্টরা থাকে, অনেক স্টুডেন্টরা কেন থাকে, যাদের হচ্ছে গিয়ে, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যেই যেই স্টুডেন্টদের তোমাদের মধ্যে এরকম যদি কেউ থাকো যে তোমাদের গ্রাজুয়েশনে বা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে তোমাদের 45% বা হচ্ছে গিয়ে তোমাদের রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী যেই যেই মার্কস পাওয়া উচিত ছিল, সেটা হয়তো অ্যাজ ইউজুয়াল তোমরা নেই তোমাদের কাছে, তাহলে তোমাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে এবং মাস্টার ডিগ্রিতে যদি তোমাদের মিনিমাম অল ক্যাটাগরিজ এর জন্য যদি 45% মার্কস থাকে, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারো, তাহলেও কিন্তু তুমি বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের জন্য এলিজিবল। এটা হচ্ছে কি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এডুকেশন কোয়ালিফিকেশনের পোর্শন। ইকুয়ালি তুমি যদি 5 ইয়ার্স এর অ্যালাউ করো বা 5 ইয়ার্স এর জন্য তুমি প্রিপারেশন করো, সেই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা থাকবে, সেটা শুধুমাত্র হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই অবধি বোঝা গেল? এজ লিমিট বা হচ্ছে, সরি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এইবার আমি আমি স্যার হ্যাঁ বলো, একজন একজন বলো। স্যার স্যার বলছি, যদি কেউ ডিস্টেন্স থেকে গ্রাজুয়েশন করে থাকে, সে কি হুম, এলিজিবল? হ্যাঁ অবভিয়াসলি, তোমরা ডিস্টেন্স থেকে, কিন্তু তার মাধ্যমিক মানে যে ডিস্টেন্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার বেসিক এডুকেশন মিনস হচ্ছে তার মাধ্যমিক অব্দি রেগুলার এডুকেশন থাকতে হবে। বুঝতে পারলে? যদি তোমার মাধ্যমিক অব্দি রেগুলার এডুকেশন থাকে বা হায়ার সেকেন্ডারি অব্দি রেগুলার এডুকেশন থাকে, সেই ক্ষেত্রে তারপরে তুমি ডিস্টেন্স থেকে, ইগনু থেকে হোক, নেতাজি সুভাষ থেকে হোক, বা হচ্ছে তুমি অন্যভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করো, সেই ক্ষেত্রে সেটা কোনো ম্যাটার করে না। বুঝতে পারছো? বোঝা গেল? ওকে স্যার। ওকে। তো তোমার মাস্টার ডিগ্রি বা হচ্ছে গিয়ে তোমার যদি গ্রাজুয়েশন ওপেন থেকেও করা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের জন্য, আমাদেরই অনেক স্টুডেন্টস এই বছর ওরা এনএসইউ থেকে, কেউ ইগনো থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন ডিফারেন্ট কলেজগুলোতে পড়ছে, তো এলিজিবল, ওটা সমস্যা নেই। কিন্তু তাদের 10 অব্দি হচ্ছে গিয়ে বেসিক এডুকেশনটা রেগুলার এডুকেশনে হওয়া যায়। এটা হচ্ছে কি আমাদের এডুকেশন খুব সুন্দর একটা প্রশ্ন তুললো, যে ওপেনের ব্যাপারে, ওপেন ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ওটা ক্ল্যারিফাই। যাক, এইটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে দেখা হলো। এবার সেকেন্ড আমাদের পোর্শন, আমি সিলেবাস নিয়ে কিন্তু সবার শেষে ডিটেইলে ডিসকাশন করব তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাসটা নিয়ে। এবার দেখো, এবার সেকেন্ড আমাদের পোর্শন যেটা ডিসকাশন করার মতো, সেটা হচ্ছে কি এজ লিমিট। এজ লিমিট কি? এজ লিমিটটা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমাদের অল ইন্ডিয়াতে না অনেক রকম হচ্ছে ডিফারেন্ট ল ইনস্টিটিউশন বা ডিফারেন্ট ল, যে সমস্ত হচ্ছে ইউনিভার্সিটিস গুলো আছে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম কন্ডাক্ট করে। তো এটা বার কাউন্সিলের গাইডলাইন। বার কাউন্সিল কি জিনিস? বার কাউন্সিল হচ্ছে গিয়ে, যেমন ধরো মেডিকেল কমিশন অফ ইন্ডিয়া তোমরা শুনে থাকবে, ফার্মাসিউটিক্যাল কমিশন অফ ইন্ডিয়া, এরকম যে ডিফারেন্ট, তারা কি করে, তাদের অকুপেশন বা তাদের প্রফেশনের সাথে, টেকনিক্যাল এডুকেশনের সাথে যে সমস্ত কোর্স গুলো রিলেটেড, সেগুলো কন্ট্রোল করে। ইকুয়ালি ল তো একটা হচ্ছে প্রফেশনাল কোর্স, এইটাকে ওভারসি করার জন্য বা সুপারভাইজ করার জন্য অল ইন্ডিয়া লেভেলে একটা হচ্ছে কি ইনস্টিটিউশন আছে, সেটার নাম হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তারা এই সমস্ত ম্যাটার গুলো দেখে বা তারা ডিসাইড করে। যাই হোক, এইবার এজ লিমিটের যে ব্যাপারটা, এজ লিমিট যে কোনো, তুমি সবসময় মাথায় রাখবে, যে কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে লতে এন্ট্রি হয়, যদি কোনো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে লতে এন্ট্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম এজ লিমিট থাকে না। এই জন্য কি দেখা যায়, তোমরা যখন হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এন্ট্রান্স দিয়ে তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে, সেই ক্ষেত্রে তোমাদের যারা ব্যাচমেট হবে, তাদের মধ্যে দেখবে অনেকেই হচ্ছে গিয়ে তোমাদের বাবার বয়সী কেউ থাকতে পারে, তোমার কাকার বয়সী কেউ থাকতে পারে,
আমি কারো এজ নিয়ে কোনো রকম কোশ্চেন করছি না, থাকতে পারে, কারণ হচ্ছে কি এখানে কোনো রকম কিন্তু এজ ব্যারিয়ার নেই। যে কোনো কেউ যদি তার বেসিক যে এডুকেশন কোয়ালিফিকেশন এটা যদি থাকে, তাহলে সে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির বা ফিউচারে অনেকে ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার্স দেয়, তারাও কিন্তু এলিজিবল, সেম এজ লিমিট সেম। এবার কি বলছে, নো এজ লিমিট, বাট দ্য এন্টায়ার প্রসেস ইনক্লুডিং অ্যাডমিশন ইন দ্য এনশিওর শ্যাল বি অ্যাভয়েড বাই দ্য জাজমেন্ট অফ এত এত সার্ভিস পেন্ডিং। এটা ছাড়ো। আচ্ছা, এইবার নেক্সট আমাদের একটা কোশ্চেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে গিয়ে যে স্যার বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু রিজার্ভেশন নিয়ে একটা আমাদের কোশ্চেন হয় যে স্যার আমি তো ওবিসি থেকে, আমি তো এসটি থেকে, ইডাব্লিউএস থেকে, বা দাদা আমি এই ক্যাটাগরি থেকে আছি, পিডাব্লিউডি আছে, তাহলে সেই ক্ষেত্রে কাদের কি রিজার্ভেশন? দেখো, রিজার্ভেশন নিয়েও কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির একটা ক্লারিফাইড একটা মানে ব্যাপার বলা আছে। দেখো, ফর দ্য ডিপার্টমেন্ট অফ ল দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, আচ্ছা রিজার্ভেশনের আগে না আমি সিট ক্যাপাসিটিটা একটু ডিসকাশন করে দিই। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 5টা কলেজ আছে 5 ইয়ার্স বিএলএলবি, সরি 3 ইয়ার্স এলএলবির জন্য। যদি তোমাদের মধ্যে এমন কেউ আছো তোমাদের মধ্যে 5 ইয়ার্স বিএলএলবি কে টার্গেট করছো, মানে জাস্ট তোমার হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন আছে, এমন কেউ আছো? এনিওয়ান? যদি থাকো তাহলে আমি ওটা ডিসকাশন করবো, না হলে অ্যাভয়েড করবো। কেউ আছে যারা 5 ইয়ার্স টার্গেট করছে? আচ্ছা, নেই। তাহলে সবাই 3 ইয়ার্স কে টার্গেট করছে, রাইট? তাহলে দেখো, বর্ধমান ইউনিভার্সিটির যে হচ্ছে কি, তোমাদের স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? হ্যালো, একটু কমিউনিকেট করলে ভালো হয়। হ্যাঁ আমি স্যার, না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখো, বর্ধমান ইউনিভার্সিটি টোটাল 3 ইয়ার্স এলএলবির জন্য 5টা কলেজ আছে। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বর্ধমান ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যারা শুধুমাত্র 3 ইয়ার্স এলএলবি গভর্নমেন্ট স্পন্সর করে। ওকে, তার মধ্যে দুটো কলেজ, একটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস বা যেটাকে তুমি বলতে পারো ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমান কোলাবাগ ক্যাম্পাস, এইটা একটা গভর্নমেন্ট ফুললি স্পন্সর। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, ফর্মালি নোজ হচ্ছে গিয়ে হুগলি মহসিন ল কলেজ। এইটাই এখানে গভর্নমেন্ট যে ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস, সেখানে হচ্ছে টোটাল সিট 60, আর যেটা হুগলি মহসিন ল কলেজ সেখানে টোটাল সিট হচ্ছে কি 120। এটা রিজার্ভ ক্যাটাগরির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে, আমি বলে দিচ্ছি। আর যেটা হচ্ছে গিয়ে বেঙ্গল ল কলেজ, অ্যামেক্স ল কলেজ, আর হচ্ছে গিয়ে জর্জ স্কুল অফ ল, এগুলোতে হচ্ছে গিয়ে তোমার টোটাল, এই দেখে নাও, জর্জ স্কুল অফ ল আর অ্যামেক্স হচ্ছে 120টা, বেঙ্গল হচ্ছে 60টা। এবার এখান থেকে আমি আরো কয়েকটা ইনফরমেশন কলেজগুলোর ব্যাপারে বলছি, অনেকের হয়তো জানতে ইচ্ছে করে বা জানার থাকে, তারপরে থাকলে আমাকে জিজ্ঞেস করবে অবভিয়াসলি। সবার ফার্স্টে হচ্ছে লোকেশন। কলেজের যদি লোকেশন দেখো, ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস তার লোকেশন হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাস, যদি তোমরা জানো, বর্ধমান ইউনিভার্সিটির যে গোলাপবাগ ক্যাম্পাসের যেখানে বিদ্যাচর্চা ভবন, সেই লোকেশনটাই কিন্তু সেম এজ হচ্ছে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল এর লোকেশন। মানে এটা পূর্ব বর্ধমানের যে বর্ধমান টাউন আছে সেখানেই কিন্তু অবস্থিত। এটা বেসিক জিনিস। সেকেন্ড হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সেন্টার অফ রুরাল এডুকেশন। তোমরা তাহলে বুঝতে পারবে, কম্পেয়ার করতে পারবে, যারা লোকেশন জানো না তাদের বাড়ি থেকে, আমি একদম বেসিক বলছি, তাদের বাড়ি থেকে কত দূর আছে কি নেই লোকেশন। যে হুগলি মহসিন ল কলেজ বা হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, এটা হচ্ছে আমাদের চুঁচুড়াতে অবস্থিত। চুঁচুড়া, হুগলি চুঁচুড়া তোমরা জানো, চুঁচুড়াতে অবস্থিত। থার্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেঙ্গল ল কলেজ, পিএলসি, বেঙ্গল ল কলেজ। এটাও কিন্তু বর্ধমানে, তোমরা যারা নওভাত চেনো, নওভাতে অবস্থিত। আর কি কলেজ আছে আমাদের কাছে? বেঙ্গল ল কলেজ, এমএক্স, সরি বেঙ্গল ল কলেজটা, এক্সট্রিমলি সরি, বেঙ্গল ল কলেজটা বিএলসি, এইটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত। আর যেটা এএলসি মানে অ্যামেক্স ল কলেজ, এইটা হচ্ছে গিয়ে তোমার বর্ধমানে নওগাঁতে অবস্থিত। আরেকটা হচ্ছে জয় স্কুল অফ ল, এটা তোমরা জানো যে হচ্ছে গিয়ে হুগলি কোন্নগর, কোন্নগরে অবস্থিত। কোন্নগরে টোটো করে গেলে তোমরা দেখতে পাবে, গঙ্গাধারে অবস্থিত। এটা হচ্ছে লোকেশন। সেকেন্ড ব্যাপার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজের ব্যাপারে আসে, কারণ আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা প্রত্যেকেই যে হচ্ছে গিয়ে শুধুমাত্র ব্যাচলার, বা প্রত্যেকেই যে হচ্ছে গিয়ে শুধুমাত্র একদম মানে কোন রকম অকুপেশন বা প্রফেশন বা কোন রকম কাজের সাথে যুক্ত নেই, এরকম না। অনেক ছেলেমেয়েরা থাকে যারা হচ্ছে ওয়ার্কিং প্রফেশনাল, মানে যারা বিভিন্ন সেটা গভর্নমেন্ট হোক বা এনজিও হোক বা প্রাইভেট হোক, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত, বা তাদের কোনো স্মল বিজনেস বা ফ্যামিলি বিজনেস থাকতে পারে, সারা বিভিন্ন কাজের সাথে অনেকে যুক্ত। তো সেই ক্ষেত্রে এটা ভীষণভাবে একটা ইস্যু হয় যে অ্যাটেন্ডেন্স এর ব্যাপারটা। দেখো, আমি যেটা বলছি, ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আর হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন বা হুগলি মহসিন ল কলেজ 75% অ্যাটেন্ডেন্সটা ম্যান্ডেটরি, আদারওয়াইজ তোমাকে এক্সামে বসতে দেবে না। ওকে, সেকেন্ড হচ্ছে বেঙ্গল, এই বেঙ্গলটা পরে বলছি, অ্যামেক্সেও কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়াটা ম্যান্ডেটরি, এটাও অ্যাডজাস্ট করা যায় না প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও। জর্জে
অ্যাটেন্ডেন্স দেওয়াটা ম্যান্ডেটারি নয়, তবে যদি তোমার মানে অ্যাটেন্ডেন্স ফুলফিল না হয়, মানে বলে কম্পালসারি, বাট যদি ফুলফিল না হয় সেই ক্ষেত্রে তোমার উপরে কিন্তু এক্সট্রা সেমিস্টার ফিস ছাড়াও তোমার উপরে কিন্তু একটা পেনাল্টি ইম্পোজ হবে, মানে এক্সামে বসার জন্য। আর বেঙ্গল ল কলেজ এমন একটা কলেজ যেটা হচ্ছে গিয়ে তুমি, আমি এগুলো আনঅফিসিয়াল কথাবার্তা বলছি, বাট মানে আমি শুনেছি এটা অ্যাডজাস্ট করা যায়। ওকে, অ্যাডজাস্ট করা যায় যে বেঙ্গল ল কলেজে অ্যাটেন্ডেন্সটা। তো যদি তোমাদের মধ্যে এরকম কেউ থাকো যারা হচ্ছে গিয়ে ওয়ার্কিং প্রফেশনাল আছো, সেই ক্ষেত্রে তোমরা বেঙ্গল ল কলেজ টার্গেট করতে পারো। এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, এর সাথে সাথে আমি আরো কয়েকটা কথা বলে দিচ্ছি। আহ না, ফি স্ট্রাকচারটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এই অবধি এইটুখানি নিয়ে, কলেজ বাগেরা নিয়ে আর কোনো কোশ্চেন আছে এই পোর্শনটা নিয়ে? এনিওয়ান? কারো কিছু জিজ্ঞাসা আছে এটা নিয়ে? হ্যালো? তোমাদের কারো কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। ওকে, নেক্সট আমাদের যে পোর্শনটা, রিজার্ভেশনের ব্যাপারটা আমাদের আসে, ভীষণ একটা ইম্পর্টেন্ট পোর্শন। দেখো, রিজার্ভেশনের ক্ষেত্রে কি আছে না, প্রত্যেকটা আমাদের ইন্ডিয়াতে তো রিজার্ভেশনটা কোনো রকম এক্সট্রা জিনিস নয়, রিজার্ভেশনটা কিন্তু ম্যান্ডেটরি। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ল এবং ইউনিভার্সিটি অফ বর্ধমান বা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা হুগলি মহসিন ল করে, সেখানে 22% এবং 6% টোটাল সিট উইল বি কেপ ফর এসসি অ্যান্ড এসটি। মানে টোটাল সিটের 22% এসসি দের জন্য রিজার্ভ আছে, আর 6% হচ্ছে এসটি দের জন্য রিজার্ভ আছে, ক্যান্ডিডেট রেসপেক্টিভলি। ডিএ ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ বা যাদের মধ্যে যারা পিডব্লিউডি আছে, হ্যাঁ, মানে ডিসেবিলিটি অ্যালাউন্স যাদের কাছে আছে, তাদের হচ্ছে গিয়ে 5% তারা রিজার্ভেশন পায় ইন ইচ অফ দ্য ক্যাটাগরিজ। তারা যে কোনো ক্যাটাগরিজ এর জন্য, ইন এসসি এসটি তাদের আলাদাভাবে থাকে, আনরিজার্ভ মানে হ্যান্ডিক্যাপদের মধ্যে আলাদা ক্যাটাগরি ডিভাইড করা থাকে। তো দেয়ার শ্যাল বি এ প্রভিশন অফ ওয়ান স্পোর্টস কোটা। স্পোর্ট পার্সন যাদের আছে তাদেরও কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা মাত্র সিট আছে। এইবার এখন যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে কিন্তু যারা তোমাদের মধ্যে ওবিসি আছো বা যারা তোমাদের মধ্যে ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস দের জন্য কিন্তু হচ্ছে গিয়ে 10% রিজার্ভেশন থাকে। ইডাব্লিউএস দের জন্য, ইডাব্লিউএস যারা আছো তোমাদের মধ্যে, তাদের এই যে সিট আছে, ধরো এই যে সিট ক্যাপাসিটি দেখছো, এর উপরে 10%, মানে যেমন ধরো হচ্ছে 60 হলে আরো 6টা সিট ইডাব্লিউএস দের নেবে, 120টা হলে 12টা নেবে ইডাব্লিউএস দের এক্সট্রা, এগুলো প্লাস দিয়ে তুমি করতে পারো। এখানে 6টা, এখানে 12টা ইডাব্লিউএস দের জন্য আছে। কিন্তু যারা ওবিসি আছে, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে, ওবিসি এ হোক বা ওবিসি বি হোক, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো কলেজেই কিন্তু রিজার্ভেশন নেই। এইবার একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে গিয়ে, এই শুধুমাত্র গভর্নমেন্ট যেই দুটো কলেজ আছে এখানেই তুমি কিন্তু এসসি এসটি বা তুমি কিন্তু হচ্ছে গিয়ে আদার যে সমস্ত পিডাব্লিউডি রিজার্ভেশন এগুলো পাবে। কিন্তু যেগুলো হচ্ছে প্রাইভেট কলেজ, সেই ক্ষেত্রে কিন্তু মেরিট বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে, সেখানে কোনো রকম রিজার্ভেশন প্রোভাইড করে না। এই হচ্ছে রিজার্ভেশনটা। রিজার্ভেশনটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি আর গভর্নমেন্ট অফ সেন্টার যে লিগাল এডুকেশন বা হুগলি মহসিন ল কলেজ, এই দুটোতেই তুমি পাবে। এই অবধি বোঝা গেল রিজার্ভেশনের ব্যাপারটা? আচ্ছা, ধরুন স্যার কেউ রিজার্ভেশনে সিট না পেলো, তাহলে সে কিভাবে তাহলে ওই মানে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেই কলেজে চান্স পাবেন, আবার অন্য কলেজে তাকে অ্যাপ্লাই করতে হবে? না, এটা তো একটা কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে। মানে 5টা কলেজের জন্য তোমার হচ্ছে এন্ট্রান্স টেস্ট হচ্ছে। এখানে এটা ডিভাইড করা আছে কিনা সিট ক্যাপাসিটিটা আমি একটু দেখি, যদি ডিভাইড করা থাকে। না, এইটাই ডিভাইড করা নেই, আরেকটা নোটিশ ছিল, সেই নোটিশে হচ্ছে ডিভাইড করা আছে। এখানে কি আছে না, ধরো ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে তুমি যেটা বলছিলে যে বাকি কলেজগুলোতে কিভাবে অ্যাডমিশন হবে, এখানে একটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা র্যাঙ্ক হয়। ধরো ফর এক্সাম্পল, ইউনিভার্সিটিতে তোমার কত পার্সেন্ট বলেছে, 20%। তাহলে 60-20% তুমি করে নাও, যতগুলো সিট আছে 12, 13টা, 14টা বা যতগুলো সিট থাকবে, সেই সিটটা হচ্ছে এসসি দের জন্য, মানে হচ্ছে গিয়ে থাকবে। তো প্রথম এসসি দের মধ্যে যারা 13 জন র্যাঙ্ক করবে বা 14 জন বা 15 জন র্যাঙ্ক করবে, তাদের জন্য কিন্তু হচ্ছে গিয়ে সেই সিটটা বরাদ্দ থাকবে। বুঝতে পারলে? ইকুয়ালি হচ্ছে গিয়ে হুগলি মহসিন ল কলেজে যখন আসবে, হুগলি মহসিন ল কলেজে ধরো 25টা সিট, 25টা ধরো 25টা মতো সিট ধরে নেওয়া হচ্ছে এসসি দের জন্য রিজার্ভ আছে। তো সেটা তারপরে মানে ওই যে ক্যান্ডিডেট যারা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিল, তারপরে যারা থাকবে তাদের জন্য হচ্ছে হুগলি মহসিন ল কলেজে 25টা সিট রিজার্ভ দেওয়া হবে। এটা কাউন্সিলিং এর সময় তোমাকে মানে যখন কাউন্সিলিং হবে অনলাইন বা অফলাইন, তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও। তো সেটা যখন তুমি বলবে, তার উপরে বেস করে তোমাকে কলেজ সিলেক্ট করতে দেওয়া হবে।
এর মানে এই নয় যদি সিট ভ্যাকেন্ট থাকে তবেই তুমি পাবে, আর যদি না থাকে তাহলে বলবে তুমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও কি, তখন তুমি যদি অ্যাডমিশন নিতে চাও ইয়েস বলবে, তাহলে তোমার সিট বুক হয়ে গেল। আর যদি তুমি বলো না আমি ওয়েট করতে চাই নেক্সট ফেজের জন্য, তাহলে সেটা তারা ডিক্লাইন করে দেবে। আর যদি তুমি একবার ডিক্লাইন করে দাও, তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার আর অপশন থাকে না। এটা একটা ব্যাপার, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিদের এইটুখানি পোর্শন নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইবার আমি আরো কয়েকটা জিনিস আমাদের ডিসকাশন করার আছে। হুম, এবার আমি ফিজের ব্যাপারটা বলি ডিফারেন্ট ইউনিভার্সিটির, তারপর আমি সিলেবাসটায় যাব। দেখো, ফিজ আমি একটা একটা অ্যারাউন্ড ফিজ বলবো। অ্যারাউন্ড ফিজ যেটা থাকে, তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট আছে বা মেইন ক্যাম্পাসে যদি পড়ো, তাহলে তুমি 3 ইয়ার্স এর যে তোমার ফিজটা দাঁড়াবে, এই ফিজটা মোটামুটি তুমি ধরে নাও 3 ইয়ার্সে তোমার 10,000 মতো খরচা হবে, ম্যাক্স টু ম্যাক্স 10,000 মতো তোমার খরচা হবে ম্যাক্স টু ম্যাক্স। এটা তুমি ডিপার্টমেন্টে পড়ো বা হুগলি মহসিন ল কলেজে পড়ো, কারণ ওখানকার যে সেমিস্টার ফিস থাকে, হুগলি মহসিনে সামথিং 800 সামথিং কিছু ফিস থাকে সেমিস্টার ফিস। ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু হয়তো 1,000-1,500 টাকা তোমাদের সেমিস্টার ফিস থাকে। তো এই ক্ষেত্রে কি আছে না, এই দুটো কলেজে যদি তোমরা পড়ো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম যদি 3 বছরের খরচা, sorry, ম্যাক্সিমাম যে তোমাদের 3 বছরের খরচা সেটা 10,000 মতো পড়বে। এটা গেল হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোর ব্যাপারে। এবার যদি তুমি প্রাইভেট কলেজ, মানে বেঙ্গল ল কলেজ, অ্যামেক্স কলেজ আর হচ্ছে জয় স্কুল অফ ল, এই বেঙ্গল ল কলেজ, অ্যামেক্স কলেজে তোমার ফিস আমি অ্যারাউন্ড বলছি, তিনটেতেই অ্যারাউন্ড 3 ইয়ার্সে তোমার খরচা পড়বে 1.5 লাখ। এটা অন এন এভারেজ, এটা বাড়তেও পারে 1.5 লাখ টাকা, আবার একটু কমতেও পারে, এটা আমি 3 বছরে। আর এটা যে তোমার অ্যাট এ টাইমে নেওয়া হবে এরকম না, এটা কোনো কলেজ সেমিস্টার ওয়াইজ নেয়, কোনো কলেজ পার এনাম ওয়াইজ নেয়, বাৎসরিক ভাবে। তো দেখো, বেঙ্গল ল কলেজে এই বছর যেটা ফিস ছিল 1,55,000 টাকা। এমএক্স ল কলেজে যেটা ছিল 1,30,30 সামথিং কিছু একটা ছিল। আবার জয় স্কুল অফ ল মানে হচ্ছে গিয়ে তোমার 1,40,000 এরকম সামথিং ছিল। তো ওভারঅল তোমার তিনটে কলেজেরই তুমি ফিস বলতে পারো 3 বছরে, প্রাইভেট কলেজ তিনটে 1.5 লাখ মতো পড়বে। এবার ধরো যেমন হচ্ছে গিয়ে মনে হয় অ্যাডমিশন ফিস প্রত্যেকটা কলেজে 30,000 বা 30,000 আরপাস থাকে, সেমিস্টার ফিস 25,000 সামথিং থাকে। এবার সেটা যদি পার এনাম বলে, তাহলে সেই ক্ষেত্রে ইয়ার বেসিসে তোমাকে একটা ফিস দিতে হবে। যেমন জয় স্কুল অফ ল, সেখানে কত থাকে, সেখানে হচ্ছে গিয়ে তোমার 30,000 মতো হচ্ছে গিয়ে অ্যাডমিশনের সময় নেয়, মানে ওটা অ্যাডমিশন ফিস। আর 40,000 মানে দুটো সেমিস্টারের একটা পার এনামের ফিস নিয়ে নেয় 1-1.5 মাস পর। মানে ওটা টোটাল 70,000 টাকা, সরি, টোটাল 70,000 টাকা, কিন্তু 70,000 মতো তোমার মোটামুটি 1.5-2 মাসের মধ্যে অ্যাডমিশন নেওয়ার সময় চলে যাবে। এটা জয় স্কুলের ক্ষেত্রে, কারণ হচ্ছে ওরা পার এনাম ফিস নেয়। তো এটা ফিস স্ট্রাকচারের ব্যাপারে বললাম আর কি। বাকি যদি তোমার বাড়ির কাছে হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি তোমার বাড়ি থেকে এটা দূরে হয়, তো সেই ক্ষেত্রে সেটা তোমার থাকা খাওয়া বা আদার্স যে সমস্ত খরচাপাতি আছে, কস্ট আছে, সেগুলো তোমাকেই বইতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। আর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস এবং হচ্ছে কি গভর্নমেন্ট সেন্টার অফ যে লিগ্যাল এডুকেশন আছে বা হুগলি মহসিন ল কলেজ, এরা কিন্তু হচ্ছে কি তোমার হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে গভর্নমেন্ট, যেহেতু এগুলো গভর্নমেন্ট স্পন্সর, সেক্ষেত্রে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারো। বাকি যেগুলো আছে তাদের মেস বাগেরা, পিজি, এই সমস্ত তোমাকে অ্যাক্সেস করতে হবে। এই অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ স্যার। ওকে। এইবার আমাদের নেক্সট যে পোর্শনটা নিয়ে আমরা ডিসকাশন করবো, যেটা ভীষণ ক্রুশিয়াল। হ্যাঁ, এইটা দেখে তুমি একটা জিনিস বুঝতে পারো যে হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি এন্ট্রান্সের টেন্টেটিভ ডেট, সিলেবাসটা আমি পরে আসছি। টেন্টেটিভ ডেট বলতে দেখো, এন্ট্রান্সটা প্রত্যেক বছরই না একটু মোটামুটি তুমি বলতে পারো ডেট অফ ফর্ম অফ ফাইলিং এন্ড সাবমিশন, এটা কি মাসে আছে, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আছে। মানে তুমি সেপ্টেম্বরের মানে অগাস্টের এন্ডের দিক থেকে হোক, বা হচ্ছে খুব আগে হলে অগাস্টে,
আর বা হচ্ছে গিয়ে খুব যদি লেট হয় তাহলে সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের দিকে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। মানে ফর্ম ফিল আপ তুমি এইটুখানি কনফার্ম যে পুজোর আগে, মানে পূজা ভ্যাকেশন যেটা থাকে তার আগে তোমাদের ফর্ম ফিল আপ কনফার্ম হয়ে যাবে। এবং এন্ট্রান্সটা সেটা হতে পারে পুজোর আগে হওয়ার চান্স খুব কম। কিন্তু পুজোর পরে অক্টোবরের দিকে কিন্তু এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করানো হবে। ওকে? রিটেন টেস্ট যেটা হবে। তার পরবর্তীকালে তোমার রিটেন টেস্টের পরে কি হয়? রিটেন টেস্টের পরে হচ্ছে গিয়ে একটা রেজাল্ট আউট হয়। সেই রেজাল্টের উপরে বেস করে তোমাদের একটা কাউন্সেলিং হয়। তো এই বছর যেমন হচ্ছে গিয়ে ২ টো না ৩ টে, টোটাল ৩ টে, মেক্সিমাম হয়তো ৩ টে কাউন্সেলিং হয়েছিল। তো সেই ক্ষেত্রে যতক্ষণ সিট থাকবে ততক্ষণ ইউনিভার্সিটি একটা কাউন্সেলিং কন্ডাক্ট করে। মানে একটা ইউনিফর্ম টাইপের কাউন্সেলিং করে। সেটা প্রাইভেট কলেজ থাকে, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ বোথ থাকে কিন্তু। তো তারা একসাথে থেকে একটা কাউন্সেলিং হয় যেটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করে। এটা থাকে। আর বাদবাকি যেই সমস্ত তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয় তার পরপরই এন্ট্রান্স এর ঠিক মোটামুটি তুমি ধরে নাও ১৫-২০ দিনের মধ্যে বা ১ মাস মেক্সিমাম হবে না। ১৫-২০ দিনের মধ্যে একটা রেজাল্ট পাবলিশ হবে। তারপরে সেখানে কাউন্সেলিং হবে। তার উপরে বেস করে মানে মোটামুটি ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস তুমি ধরে নাও এন্ড অফ নভেম্বর। এটা তুমি ধরে নাও। নভেম্বরের দিকে, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ। নভেম্বরের এন্ড অফ নভেম্বর হচ্ছে গিয়ে তোমাদের ক্লাস চালু হবে। সেশনটা কিন্তু মোটামুটি ৩-৪ মাস মতো লেট থাকে। হ্যাঁ? আর তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে সেটা 2027 এর আ কত মে-জুন মাসে এক্সাম হবে ফার্স্ট সেমিস্টার। মানে এলএলবি ফার্স্ট সেমিস্টারের এক্সাম। তো এটা আর ডকুমেন্ট ভেরিফিকেশন এই সমস্ত তো অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে 2026 এ যারা তোমরা অ্যাডমিশন দেবে 2026, 2027 কে টার্গেট করছো এই সেশনের জন্য। সেই ক্ষেত্রে তাদের এটা মোটামুটি টেন্টেটিভ বললাম আরকি। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই কাউন্সেলিংটা কেমন হয়? কাউন্সেলিংটা বলতে ধরো একটা রেজাল্ট পাবলিশ করলো। এবার এই রেজাল্টে না একটা মার্কস বেস, আমি এখানে দেখাতে ১ মিনিট যদি তোমরা ওয়েট করো আমি একটু দেখছি। এটা শো করা যায় কি? দেখবে কিনা? আমি দেখাচ্ছি এটা কাউন্সেলিং এর ব্যাপারটা। আমি একটা নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, দেখো কাউন্সেলিংটা মেইনলি কিরকম হয় বলো তো? কাউন্সেলিংটা মেইনলি হচ্ছে গিয়ে তোমাদের যেটা কাউন্সেলিং হয়, এই যে এখানে একটা ডেট দিয়েছে না? যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন টেস্ট। সেখানে কি হয়? একটা ইউআর দের একটা হচ্ছে গিয়ে লিস্ট বেরোয়। একসাথে সিঙ্গেল ইউনিফর্ম থাকে। সেখানে এসসি দের একটা লিস্ট থাকে। সেখানে হচ্ছে গিয়ে ওবিসি দের এরকম একটা পিডিএফ মতো করে হচ্ছে গিয়ে একটা লিস্ট বেরোয়। খুব ভালো কথা। এবার সেই লিস্ট অনুযায়ী কি হয়? তাহলে ধরো ফর এক্সাম্পল তোমার নাম আছে হচ্ছে গিয়ে এসসি দের মধ্যে, তোমারটা আলাদা বেরোবে। ধরো তোমার যারা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট, আমি বারবার বলছি, যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের দুটো জায়গায় নাম বেরোবে। যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের একটা হচ্ছে ইউআর দের মধ্যে বেরোবে, আরেকটা কোথায় বেরোবে তাদের নাম, আরেকটা বেরোবে হচ্ছে গিয়ে তাদের যে রিজার্ভ যে লিস্ট আছে এসসি দের হোক বা এসটি দের হোক সেখানে একটা বেরোলো। খুব ভালো কথা। এইবার কি হবে? সেই লিস্টের উপরে বেসিস করে হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশনটা হবে। ধরো তুমি এসসি, এখন এসসি দের যে লিস্ট এসছে, এসসি দের মধ্যে তুমি ধরে নাও হচ্ছে গিয়ে ১৫তম র‍্যাংক করেছো। খুব ভালো কথা। এবার এসসি দের ধরে নাও হচ্ছে গিয়ে যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে এসসি দের সিট আছে ধরে নাও ১০ টা। 20% যা হচ্ছে সেটা তুমি ধরে নাও। এবার কি আছে? যদি ১০ টা বা ১২ টা এসসি দের সিট থাকে তার মানে কি? যদি প্রথম ১০ জন, কি বললাম? যে ১০ জন, প্রথম যে ১০ জন তোমার আগেও তো হচ্ছে ১৪ জন আছে। তো তার মধ্যে যদি ১০ জন যদি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের যে সিটটা আছে এসসি দের সেটা নিয়ে নেয়, তাহলে তারপর থেকে কি শুরু হবে? তারপর থেকে হুগলি মহসিন ল কলেজে শুরু হবে। তখন তোমাকে এটাই কাউন্সেলিং এ বলা হবে। দেখুন, এখন ওটা সবার জন্য বলা হবে যে হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ সরি ডিপার্টমেন্ট অফ ল তে এসসি দের জন্য আর কোন সিট নেই। এখন আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাকে গভর্নমেন্ট সেন্টারে নিতে হবে। তো ধরো গভর্নমেন্ট সেন্টারে কত? ধরে নিলাম ২৫ টা হচ্ছে এসসিদের জন্য সিট আছে। তাহলে হচ্ছে গিয়ে যদি ১৪ বা হচ্ছে ১০ এ গিয়ে যদি গভর্নমেন্ট সেন্টার, তাহলে তারপরের যে ২৫ জন থাকবে তারা শুধুমাত্র যদি, বা তারপরে ৩০ জন থাকবে, তারা মিলি মহসিন ল কলেজে এসসিদের মধ্যে থেকে অ্যাডমিশন নিতে পারবে। এরকম ভাবে হতে থাকে আরকি। এর মধ্যে অনেকে যারা হচ্ছে ওয়ার্কিং পার্সোনাল থাকে বা যারা হচ্ছে গিয়ে অনেকে অ্যাডমিশন নেয় না, তখন এটা ধীরে, ধীরে হচ্ছে এক্সটেন্ড করতে পারে। হুম? তো এইভাবে হয়। এসটিদের ক্ষেত্রেও সেম, রিজার্ভদের ক্ষেত্রেও সেম। এরকম ভাবে হতে থাকে। যখন মানে গভর্নমেন্ট কলেজ দুটোর, যখন গভর্নমেন্ট কলেজগুলোর মহসিন বা ডিপার্টমেন্ট পুরো হচ্ছে গিয়ে যে সমস্ত মানে সিট আছে সব ফুল হয়ে যায়, তখন কিন্তু একটা ইউনিফর্মলি মানে হচ্ছে গিয়ে অ্যাডমিশন নেওয়া হয় প্রাইভেট কলেজগুলোতে। কেন বলছি?
তখন আর কোনো রকম হচ্ছে গিয়ে এসসি এসটির ভ্যালু থাকে না বা রিজার্ভ ক্যান্ডিডেট ভ্যালু থাকে না। মানে প্রাইভেট কলেজ উইল বি ট্রিটেড অল ক্যাটাগরি স্টুডেন্টস অ্যাজ এ জেনারেল। ইন জেনারেল হিসাবে প্রাইভেট ক্যাটাগরির যে সমস্ত মানে কলেজ আছে তারা কিন্তু সমস্ত স্টুডেন্টকে জেনারেল হিসাবে হচ্ছে গিয়ে ট্রিট করবে। তো সেই ক্ষেত্রে কারণ হচ্ছে প্রাইভেট কলেজগুলো কোনো রকম হচ্ছে রিজার্ভেশন প্রোভাইড করে না। এটা হচ্ছে ব্যাপার। এটা এইভাবে কাউন্সেলিংটা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এটা তো বললাম। স্যার আরেকটা কথা, যারা এসসি তারা যখন তারা এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম করবে তারা নিশ্চয়ই এসসি সার্টিফিকেট শো করতে হবে, নয়তো এসসি কি করে তাদেরকে বুঝবে? তাদেরকে রিজার্ভ ওখানে একটা মানে অপশন থাকবে। তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা তোমাকে দেখাতে হবে। সেটা আপলোড করতে হবে। বুঝতে আচ্ছা। পারলে? এটা একটা পোরশন গেল। নেক্সট আমাদের যেটা ইম্পোর্টেন্ট পোরশন থাকে সেটা হচ্ছে গিয়ে সিলেবাসের পোরশন। এইটা হচ্ছে গিয়ে ভীষণ একটা ভাইটাল। ওটার জন্য ছিল আমি দেখাচ্ছি। সিলেকশন প্রসিজার। হুম। মোড অফ সিলেকশন না কি আছে? মোড অফ সিলেকশনটা বর্তমান ইউনিভার্সিটি তো অনেক দিন ধরে হচ্ছে কি এক্সামটা কন্ডাক্ট করছে। ডিফারেন্ট টাইমসে কি দেখা গেছে? ডিফারেন্ট টাইমসে তাদের যে সিলেবাসের ব্যাপারটা এসছে, সেই সিলেবাসটা আপডেট হয়েছে বা সেই সিলেবাসটা হচ্ছে চেঞ্জ হয়েছে। এইবার বর্ধমান ইউনিভার্সিটির এখন যে ট্রেন্ডটা চলছে, তারা মেইনলি হচ্ছে এখন 80-20 তে হচ্ছে গিয়ে একটা এন্ট্রান্স কন্ডাক্ট করে আছে লাস্ট ২-৩ বছর ধরে। 80-20 কি? এর আগে আমি আরেকটা জিনিস বলি, তোমাদের যে এক্সাম সেটা শুধুমাত্র তুমি পশ্চিমবঙ্গের যেখান থেকেই হও বা ভারতবর্ষের যদি অন্য কোনো স্টেট থেকে হও, তাহলে তোমাকে কিন্তু ইউনিভার্সিটির যে গোলাপবাগ ক্যাম্পাস মানে এক্সামটা দেওয়ার জন্য তোমাকে বর্ধমান ইউনিভার্সিটির মানে যে ল ডিপার্টমেন্টের যেখানে লোকেশন মানে বর্ধমানে তোমাকে যেতে হবে। এটা হচ্ছে সেকেন্ড মানে ব্যাপার। এবার দেখো সেখানে একটা এখন এই বছর দিয়েছে কম্পোজিট বিল্ডিং, অন্য ইয়ারে অন্য কোনো ক্যাম্পাস দিতে পারে, অন্য কোনো বিল্ডিং দিতে পারে, কিন্তু সেটা যে ইউনিভার্সিটি অফ বর্ধমানেই হবে এবং বর্ধমানে হবে এটা কনফার্ম। যাই হোক, এবার এখানে জাস্ট ওনারা একটা সিলেকশনের যে প্রসিজার হিসেবে ওনারা কোন রকম মানে ডাটাবেস ফুললি সিলেবাস ওনারা দেয় না, কিন্তু বেসিক আমাদের কাছে যেটা থাকে, দেখো এইটা আরেকটা তোমরা নোটিশ দেখতে পাবে। এই নোটিশটা হচ্ছে 2024-25 আমি এখন লেটেস্টটা দিয়ে পড়াচ্ছি, সেটা হচ্ছে 2025-26 এর। এইবার দেখো যেটা দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে ইংলিশের পোর্শন থাকে অন এন এভারেজ প্রত্যেক ইয়ারে দেখা যায়। ম্যাথ রিজনিং এর কোন রকম বর্তমান ইউনিভার্সিটির ব্যাপার থাকে না। একটা পোর্শনে তোমাদের ইংলিশ থাকে, আরেকটা পোর্শন হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল নলেজ থাকে। এবার এখানে না ইংলিশের পোর্শনটা তোমাদের ডিটেইলে থাকে। ইকুয়ালি তোমার জেনারেল নলেজের পোর্শনটাও ডিটেইলে থাকে এবং লাস্ট ২ বছর ধরে দেখা যাচ্ছে জেনারেল নলেজের যে পোর্শনটা দিচ্ছে সেটা ভীষণ টাফ দিচ্ছে। হুম? এবার ইংলিশের যদি পোর্শনটাকে আমরা ডিভাইড করি, টোটাল ৩ টে পোর্শন ইংলিশে তুমি পাবে বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স এর কোয়েশ্চেন দেখলে। একটা পোর্শনে তোমাদের কি আসবে? একটা পোর্শনে তোমাদের আসবে হচ্ছে গিয়ে ইংলিশের মধ্যে ভোকাবস আসবে। এই ভোকাবস এর মধ্যে তুমি ডিফারেন্স চ্যাপ্টার পাবে। আমি বলবো এক, এক করে ২ টো। সেকেন্ড হচ্ছে তুমি যেমন পাবে হচ্ছে গিয়ে গ্রামারের পোরশন পাবে। আর থার্ড তুমি কি পাবে? ৩ নাম্বারে তুমি পাবে হচ্ছে গিয়ে রাইটিং এর পোরশন। দ্যাটস মিনস যে হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে যারা ইংলিশে একটু দুর্বল বা যাদের মনে হয় যে না আমার ইংলিশটা অত স্ট্রং নয়, সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশটাকে তোমাকে যে করেই হোক, সে তুমি টিউশন হোক বা সেই তুমি আ নিজে থেকে সেলফ স্টাডি করে হোক বা যেভাবে হোক তোমাকে ইংলিশটা স্ট্রং করতে হবে। এই ভোকাবস এর মধ্যে তুমি ইংলিশের কি, কি চ্যাপ্টার পাবে? লাইক যেমন ভোকাবস এর মধ্যে আমরা যে সমস্ত চ্যাপ্টার গুলো দেখি, ফ্রেজাল ভার্ব হয়ে গেল, তোমার সিনো অ্যান্টো হয়ে গেল, ইডিয়াম স্পেস হয়ে গেল, তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলবো প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। এরকম ভার্বস হয়ে গেল। ডিফারেন্ট চ্যাপ্টার যতগুলো আছে ভোকাবস এর মধ্যে ইংলিশ ভোকাবস আমরা পড়ে থাকি। সমস্ত কিছু এছাড়াও এক্সট্রা মানে বর্তমান ইউনিভার্সিটি অ্যাডভান্স লেভেলে কোয়েশ্চেন দেয়। আই মিন আ আ সেইন্স প্রভাব যদি তোমরা কেউ ইংলিশে জেনে থাকো সেগুলো থেকে পর্যন্ত হচ্ছে বর্তমান ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেয়। ওকে, রাইট? তো এইটা হচ্ছে গিয়ে বর্তমান ইউনিভার্সিটির ভোকাবস এর পোরশন। সেকেন্ড আমাদের হচ্ছে গিয়ে গ্রামারের পোরশন। গ্রামারের পোরশন কোন চ্যাপ্টার থেকে গ্রামারের কোয়েশ্চেন আসে না এটা কোয়েশ্চেন। হুম? মানে যেমন ধরো তোমার গ্রামারের পোরশনে তোমার টেন্স থেকে কোয়েশ্চেন আসবে। যেটা বেসিক আর্টিকেল থেকে কোয়েশ্চেন আসবে। আ আ তোমার ন্যারেশন চেঞ্জ আসবে, ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেন আসবে। তারপরে তোমার হচ্ছে গিয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কোয়েশ্চেন আসবে গ্রামার পোরশনে। তারপরে তোমার এরকম বেসিক যত রকম চ্যাপ্টার আছে আবার অ্যাডভান্স এ যে সমস্ত চ্যাপ্টার আছে, সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু হচ্ছে গিয়ে গ্রামারে তোমার বর্তমান ইউনিভার্সিটি কোয়েশ্চেন কিন্তু পাওয়া যায়। এটা একটা ব্যাপার। সেকেন্ড, থার্ড আমাদের যেটা হচ্ছে রাইটিং স্কিলের। এবার রাইটিং স্কিল এগুলো না চ্যাপ্টার ডিফারেন্ট ইয়ার্স এ ডিফারেন্ট ভাবে ভ্যারি করে।
যেমন রাইটিং স্কিলের একটা সময় দেখা যেত হচ্ছে গিয়ে তারা মানে এডিটোরিয়াল লেটার এই সমস্ত জিনিসগুলো দিত। কিন্তু এখন যে সমস্ত যেমন রাইটিং স্কিলের মধ্যে কম্প্রিহেনশন রয়েছে, আনসেন যেটাকে আমরা বলছি, রাইটিং স্কিলের মধ্যে তোমার যেটা আসবে সেটা এসে 100% আসবে। রাইটিং স্কিলের মধ্যে তোমার যেটা আসবে তোমার হচ্ছে গিয়ে লিগ্যাল এসে আসবে। রাইটিং স্কিলের মধ্যে তোমাকে আ আ প্রেসি করতে হবে। রাইটিং স্কিলের মধ্যে তোমাকে এডিটোরিয়াল লেটার করতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু রাইটিং স্কিলের মধ্যে তোমাকে কভার করতে হবে। এটা একটা ব্যাপার। আরো অনেক জিনিস আছে। এগুলো গেল হচ্ছে গিয়ে ইংলিশের পোরশনটা। এই ইংলিশের ডিটেইল পোরশন থেকে তোমার মোটামুটি তুমি ধরে নাও 80 মার্কস মতো এখন লাস্ট ২-৩ বছরের ট্রেন্ড দেখা যাচ্ছে ইংলিশের আসছে। এবার নেক্সট আমাদের আরেকটা টপিক থাকে তুমি যেটা জিকে বা জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজের ব্যাপারটা না কেন বলছি প্রত্যেকে ইংলিশটাকে কিন্তু খুব ভালো করে জানে যে ইংলিশের একটা ভ্যালু আছে লতে বা লয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চেষ্টা করে তারা যারা ল আগে থেকে পড়বে কেউ চায় ইংলিশে অনার্স করে নেওয়ার বা কেউ চায় হচ্ছে ইংলিশটাকে ঠিকঠাক করার চেষ্টা করে। বা এটা এটা কিন্তু একদম রিয়ালিটি যে ল পড়ার ক্ষেত্রে ইংলিশের অল্টারনেটিভ কিছু নেই। এটা তুমি লাইক করতে পারো, ডিসলাইক করতে পারো কিন্তু এভয়েড করার মতো কোনো জায়গা নেই। এখন নেক্সট হচ্ছে জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজ না ৩ টে জিনিস আমরা জানি। একটা জিএস আমরা শুনেছি। একটা জিকে তুমি শুনে থাকো মানে জেনারেল নলেজ, একটা জেনারেল স্টাডিজ, আরেকটা তুমি জিএ শুনে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এখন ৩ টে জিনিসের মধ্যে আমাদের কোন আমাদের হচ্ছে গিয়ে জিকে। এখন একটা জিনিস দেখো বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু একটা হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ এক্সাম। বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু কোন রকম এখানে লেখা নেই। বর্ধমান ইউনিভার্সিটি কোন রকম কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন দেবে না। যা দেবে তোমাকে এসিকিউ বেসড দেবে এবং ডেসক্রিপটিভ কোশ্চেন দেবে। মানে হয় সেটা শর্ট কোয়েশ্চেন আনসার টাইপ দিতে পারে এসএকিউ অথবা তোমাকে হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ বিভিন্ন যে রাইটিং স্কিলের পোর্শন বললাম বা এসএস স্কিলের পোর্শন বললাম বা গ্রামারেরও অনেক পোর্শন যেগুলো তোমাকে এলাবোরেট করতে হবে। তো এইটা একটা ব্যাপার। এবার জিএস ব্যাপারটা কি বলতো? এবার জেনারেল নলেজের যেহেতু পোর্শনটা আমরা দেখছি, জিএস মিনস হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ এ মেইনলি যেটা জিজ্ঞেস করা হয় কোন একটা জিকে সেটা কেন হয়েছে? লাইক ধরো ফর এক্সাম্পল তোমার একটা কোশ্চেন হতে পারে। এখন জিকে এর মধ্যে এখন আমরা জানি যে হচ্ছে গিয়ে তোমার আমাদের দেশে ভারতের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের ১ম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গিয়ে জওহরলাল নেহরু। এখন জিএস এ মেইনলি কি জিজ্ঞেস করে? জিএস এ জিজ্ঞেস করবে জওহরলাল নেহরুই কেন ভারতের ১ম প্রধানমন্ত্রী হলো? এটা জিজ্ঞেস করবে কিন্তু। এটা হচ্ছে জিএস এ। জিএস সবসময় যেটা তোমাদের ইউনিভার্সিটির এন্ট্রান্স এর ক্ষেত্রে, ল এন্ট্রান্স এর ক্ষেত্রে দরকার নেই। এটা বাদ। এগুলো মেইনলি বড়, বড় ডব্লিউবিসিএস, ইউপিএসসি কম্পিটিটিভ এক্সাম এ দেখা যায়। সেক্ষেত্রে এটা দরকার নেই। মেইনলি তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে জিএ, জেনারেল নলেজ ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে গিয়ে তোমার জেনারেল অ্যাওয়ারনেস। দেখো জেনারেল নলেজটা জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কি পার্থক্য জানো তো? জিকে টা হচ্ছে গিয়ে তুমি যেটা স্ট্যাটিক। জিকে সবসময় স্ট্যাটিক হয়। ওকে? লাইক যেটা ইউজুয়ালি চেঞ্জ হয় না। ভারতের ১ম প্রধানমন্ত্রী, মাউন্ট এভারেস্ট, এটা সেটা যেগুলো তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ? যেগুলো তুমি পড়েছো ছোটবেলায় জিকে এর বইতে। আরেকটা হয় কি জি এর পেপার থাকে। জি এর পেপার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা কি দেখি বলতো? জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে অ্যাওয়ারনেস কথা বা টার্মটার মানেই হচ্ছে গিয়ে আমাদের সোসাইটিতে বা আমরা কি, কি জিনিসের ব্যাপারে জেনারেলি অ্যাওয়ার আছি বা সজাগ আছি। এই আশেপাশে তার মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টাও আসে। এবার উনারা ওইভাবে ডিটেইলে এলাবোরেট করেন না। কিন্তু জিকের মধ্যে উনারা কারেন্ট অ্যাফেয়ার্স টা কভার করেন। তো এবার কি থাকে মেইনলি হচ্ছে জিকেটাকে তুমি কয়েকটা ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে গিয়ে নাম্বার 1 তুমি এলিমেন্টারি একটা ধরো তোমার মনে হচ্ছে এটা অনেক কম একটা পোরশন আমি যদি স্কিপ করি করতে পারো। কিন্তু মেইনলি ম্যাক্সিমাম একটা এভারেজ মার্কস কিন্তু ইংলিশে সমস্ত স্টুডেন্টরা পায়। কিন্তু জিকে থেকে তুমি যেই মার্কসটা পাবে সেটা কিন্তু তোমার যারা গভর্নমেন্ট স্পেসিফিক্যালি টার্গেট করো তাহলে সেই ক্ষেত্রে সেটা একটু ভালো হয়। মানে গভর্নমেন্ট হয়ে যায়। তো একটা থাকবে তোমার এলিমেন্টারি সায়েন্স যেখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তোমাকে একটু বেসিক দেখতে হবে। এতটা গুরুত্ব মানে ইসে নয়। আরেকটা হচ্ছে এলিমেন্টারি আর্টস থাকে। হ্যাঁ, এইটা যেখানে তোমার হিস্ট্রিটা দেখতে হয়। জিওগ্রাফির ভালো মোটামুটি কোয়েশ্চেন আসে। হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি গুলো তুমি দেখলে। আর একটা পোরশন যেটা এলিমেন্টারি সায়েন্স আর্টস এর বাসায় আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা থেকে এট এ টাইমে দেখা গেছে 2020 17 এবং 2018 এর দিকে বা ঐরকম সময়তে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে মোটামুটি 40 টা করে হচ্ছে গিয়ে কোশ্চেন এসছে। মোটামুটি 40 টা বা হচ্ছে তোমার 35 টা এরকম করে কিন্তু কোশ্চেন এসছে। তো এখন ইউনিভার্সিটি এখন ২-৩ বছরে যেটা ট্রেন্ড চলছে, ইউনিভার্সিটি ২-৩ বছরের ট্রেন্ড চলছে হচ্ছে গিয়ে ইংলিশ আর জিকে। কনস্টিটিউশনটা দিচ্ছে কিন্তু অতটা ডিটেইলে দিচ্ছে না। কিন্তু এখন যদি আবার ইউনিভার্সিটি ট্রেন্ড চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রে কনস্টিটিউশন দিয়ে দিতে পারে। আর কনস্টিটিউশন যেহেতু ল এরই একটা পার্ট তো না আসার কোনো সম্ভাবনা নেই।
কিন্তু তাহলে তোমাদেরকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পোর্শনটা এটা একটু ভালো করে যদি পড়তে হয়, বাই এনি চান্স যদি ওরা 60-40 করে দেয়, মানে 60 ইংলিশ থেকে 40 ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন না থাকলে আনসার করে আসা একটু চাপে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পোর্শনটা দেখলে, আর যেটা থাকে সেটা হচ্ছে জিকের পোর্শনটা অনেকটাই বড় থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক জিকের পোর্শন থাকে। স্ট্যাটিক জিকের পোর্শনে তোমরা যে সমস্ত স্ট্যাটিক জিকে আছে সেগুলো একটু দেখে নিলে, হাইয়েস্ট, লংগেস্ট, কোন দেশে প্রথম ভোটাধিকার দেওয়া হয়, এই দেওয়া হয়, সেই দেওয়া হয়, কোন দেশে ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি, লংগেস্ট ডেমোক্রেসি, যা আছে সমস্ত কিছু, রিটেন কনস্টিটিউশন বাগেরা বাগেরা সব দেখলে। আরেকটা তোমরা দেখবে যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা এটা একটু অ্যাভয়েড না করাই ভালো। এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট পোর্শন। কারেন্ট অ্যাফেয়ার্সটা লাস্ট তুমি তুমি ধরো এখন 2026 এক্সাম হবে তো, 2026 এ তুমি জানুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা শুরু করবে। এর বাইরে আসলে কিছু করার নেই। কিন্তু আমাদেরকে জানুয়ারি মাস থেকে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সটা যতদিন না এক্সাম হচ্ছে ততদিন দেখতে হবে। এইটা হচ্ছে সিলেবাসের পোর্শন ডিটেল। এবার বলো তোমাদের যদি কারো সিলেবাসের পোর্শন থেকে কোনো রকম কোশ্চেন থাকে বা কারো আছে সিলেবাসের পোর্শন থেকে কোনো? স্যার কিরকম ধরনের লেটার আসতে পারে? লেটার মেইনলি, লেটারের বলতে লেটার তো অনেক রকম হয় তোমার। আমরা লেটারের মধ্যে ফর্মাল ইনফর্মাল লেটার দেখি, কিন্তু যে সমস্ত পার্সোনাল লেটার আছে এগুলো আসবে না। মেইনলি সব তোমার ফর্মাল লেটারই আসবে, অফিসিয়াল লেটারই আসবে, বা তোমার আসতে পারে এডিটোরিয়ালটা আসতে পারে। এডিটোরিয়াল কয়েক বছর দেখা গেছে এসছে, আবার অফিসিয়াল এডিটোরিয়াল এই সমস্ত লেটার গুলো আসে। এগুলোর গুরুত্ব অনেক বেশি। হুম, বাকিদের বলো কার কি কোশ্চেন আছে। বাকিদের কারো কি কোনো কোশ্চেন আছে? আর কি জিনিস ডিসকাশন করার আছে আমি দেখছি, তোমাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কেউ অন্য ইউনিভার্সিটির এন্ট্রান্সের টার্গেট করছো এরকম কোনো ব্যাপার? হাউ টু অ্যাপ্লাই এর যে ব্যাপারটা, এটা একটা যদি আমরা বলি, হাউ টু অ্যাপ্লাই বলতে তোমাদেরকে মেইনলি ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে একটা লগ ইন করার একটা পেজ দেবে, এরকম একটা পেজ দেবে। এই পেজের নিচেই দেখবে হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে, এই যে এখানে আছে দেখো, হাউ টু অ্যাপ্লাই। এখানে এই এই সমস্ত লিঙ্ক গুলোতে ক্লিক করলে তোমরা মেইনলি হচ্ছে এখানে থাকে, হ্যাঁ, এরকম কিছু একটা লিঙ্ক ফিঙ্ক দেওয়া থাকে। তো সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করলেই তোমরা হচ্ছে মেইনলি তোমাদের ডাটা গুলো প্রোভাইড করে ইউনিভার্সিটিকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকটা অ্যাপ্লিকেশন যে ফিজের ব্যাপারটা, অ্যাপ্লিকেশনের ফিজের ব্যাপারটা হচ্ছে কি 250 হচ্ছে গিয়ে হ্যাভ টু পেইড অনলাইন মোড ক্যান্ডিডেটস টু দ্য প্রিন্ট আউট অফ দ্য ই চালান। মানে 250 টাকা হচ্ছে ইউনিভার্সিটির এন্ট্রান্স, মানে হচ্ছে গিয়ে তোমার পয়সা লাগে ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার জন্য। এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের কি ডিসকাশন করার আছে, এটা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে গেল, অ্যাকাউন্ট ব্যাংক আইডি, হাউ টু অ্যাপ্লাই ইন ট্রেড ডেনার ক্যাটাগরি, এজ লিমিট বললাম, জব সিলেকশন বললাম, রিজার্ভেশন বললাম, রুলস ফলোড এগুলো দেখা হবে, ইম্পর্টেন্ট ডেটস বলে দিলাম, টেন্টেটিভ কি ডেটস এ হতে পারে, অ্যান্টি র্যাগিং বাগেরা এই সমস্ত দরকার নেই। অ্যাডমিশন ফিজের ডিটেলসটা কি আছে এখানে? অ্যাডমিশনের ফিজের ব্যাপারটা পরবর্তীকালে ওনারা নোটিশের মাধ্যমে দিয়ে দেয়। অ্যাডমিশন ফিজ আমি বলে দিচ্ছি তাও, এট এ টাইমে হুগলি মহসিন কলেজে মনে হয় কত 1000-1200 টাকা অ্যাডমিশনের সময় নেয় মোস্ট প্রবাবলি। আর যেটা হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় তোমাদের 3500 টাকা মতো চার্জ করে। ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় 3500 টাকা মতো লাগে, 3500 সামথিং, এরকম কিছু একটা অ্যামাউন্ট নেয়। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক জিনিস আমাদের এন্ট্রান্সে যারা বসতে যাচ্ছি তাদের এগুলো জানাটা খুব জরুরি এন্ট্রান্সের ক্ষেত্রে। এবার বলো কার কি কোশ্চেন আছে, এর উপরে বেস করে কারো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন আছে আমার। বলছি স্যার, আমরা যে প্রিপারেশনটা নিচ্ছি বার্ডেন ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবির জন্য, তো স্যার এইটা মানে এই প্রিপারেশনেতে আমরা আর কোন কোন ইউনিভার্সিটি অ্যাটেন্ড করতে পারবো, মানে এই সিলেবাসটা কভার করবে? তুমি কি মানে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছো না গভর্নমেন্ট ইউনিভার্সিটির কথা বলছো? প্রাইভেট, প্রাইভেট এটা ছাড়া মানে বার্ডওয়ান ছাড়া আর আর কোথায় আমি অ্যাপ্লাই করতে পারবো এই প্রিপারেশনতে, এই না সিলেবাসের দেখো, মধ্যে যেটা কভার হয়ে যাবে? এই সিলেবাসের মধ্যে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, তুমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছো না অল ইন্ডিয়া বেসিসের কথা বলছো? ওয়েস্ট বেঙ্গল স্যার, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3 ইয়ার্স এলএলবি শুধুমাত্র হচ্ছে গিয়ে অনেক কলেজই প্রোভাইড করে, কিন্তু গভর্নমেন্টের যদি তুমি দেখো তাহলে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি প্রোভাইড করে। আর এমন কোন ইউনিভার্সিটি নেই ওয়েস্ট বেঙ্গলে যারা গভর্নমেন্ট স্পন্সর 3 ইয়ার্স এলএলবি প্রোভাইড করে।
তো সেই ক্ষেত্রে তোমার এই সিলেবাসে শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। তাছাড়া বাদবাকি যেই সমস্ত কলেজ বাগেরাগুলো আছে, যেমন ধরো তোমার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মনে হয় না যেন কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে কয়েকটা কলেজ আছে, মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কয়েকটা আ আ বা তোমাদের হচ্ছে গিয়ে বারাসাত স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে। কিন্তু সেখানে কিছু, কিছু ইউনিভার্সিটি এক্সাম কন্ডাক্ট করে, কিছু, কিছু ডাইরেক্ট অ্যাডমিশন হয়। কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে তোমার ফুললি প্রাইভেট। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে ইংলিশ আর হচ্ছে যেহেতু এই এক্সাম দেখতে পাচ্ছ, এর উপরে বেস করে কিন্তু আর বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন রকম হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট কলেজ নেই। তুমি যে টার্গেট করবে আচ্ছা স্যার। অল্টারনেটিভ কিছু হিসাবে, ব্যাকআপ হিসাবে সেরকম নেই। যা আছে বাদবাকি আছে, যেমন ধরো সিইউ আছে। সিইউ তে হচ্ছে গিয়ে ওরা 1983 তে হচ্ছে গিয়ে 3 ইয়ার্স এলএলবি বন্ধ করে দিয়েছে। তো ওনারা এখন একটু মাইক্রোফোনটা অফ রাখো। ওনারা এখন হচ্ছে গিয়ে তোমার 5 ইয়ার্স বিএলএলবি সিইউ প্রোভাইড করে। তো সিইউ টার্গেট করলেও তুমি যদি 5 ইয়ার্স এর জন্য ইন্টারেস্ট থাকো তাহলে তুমি টার্গেট করতে পারো। কিন্তু সেখানে তোমার আবার এক্সট্রা করে ম্যাথ আর রিজনিং টা পড়তে হবে। আর ওটা হচ্ছে অবজেক্টিভ বেস সিইউ পরীক্ষাটা। সেটা আলাদা ব্যাপার। আর বলো বাকিদের। বুঝলাম স্যার। আর আমরা যদি মানে হলদিয়া ল কলেজ বা মেদিনীপুর ল কলেজ যেটা বলছেন, ওটা কি স্যার এর আন্ডারেতেই? মানে বিদ্যাসাগর না, ইউনিভার্সিটির আন্ডারেতেই? ওটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি না, বিদ্যাসাগর ফি সেক্ষেত্রে স্যার ওখানে কি ফি স্ট্রাকচারটা কি বেশি অনেকটা? ফি স্ট্রাকচারটা আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। ওদের ফি স্ট্রাকচার 35 থেকে 40 কে মতো পার সেমিস্টার ফিস। অ্যারাউন্ড অন এন্ড অ্যারাউন্ড 35 থেকে 40 কে। দেখো প্রাইভেট আমি বলে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে, তুমি যদি প্রাইভেট থেকে 3 ইয়ার্স এলএলবি করতে চাও, তাহলে তোমার মিনিমাম ফিস শুরু হবে হচ্ছে গিয়ে 30 কে থেকে পার সেমিস্টার। এটা দাঁড়াবে হচ্ছে 60,000 অব্দিও তোমার পার সেমিস্টার ফিস যেতে পারে। মানে এটা অন এন্ড অ্যারাউন্ড তোমার 3 লাখ থেকে তোমার 6-7 লাখ অব্দি চলে যাবে। যদি প্রাইভেট কলেজ থেকে তুমি 3 ইয়ার্স এলএলবি করতে চাও। বর্ধমান ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যার যে প্রাইভেট কলেজগুলো আছে তারাও অনেকটা কম ফিজের মধ্যে মানে করায়। কিন্তু তুমি বাদবাকি টেকনো দেখে নাও, তুমি আরো বিভিন্ন ইউনিভার্সিটি আছে। তো সেই ক্ষেত্রে সেগুলো মোটামুটি ৩ লাখ, ৪ লাখ যে যেরকম পারে প্রাইভেট কলেজ। হ্যাঁ? সেখানে তো ফিজ হাইক হতেই থাকে। সেই ক্ষেত্রে এরকম টাইপের পড়বে। তো তুমি যেটা বললে হলদিয়া বা ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, সেখানেও মোটামুটি ৩০-৩৫ মানে সেমিস্টার ফিস। এর বাইরেও অনেক খরচা থাকে, এক্সামিনেশন ফিস থাকে, এই ফিস থাকে, সেই ফিস থাকে, স্পোর্টস ফি থাকে, ওই ফি থাকে। সেগুলো আমি বাদই দিলাম। কিন্তু মোটামুটি ৩০-৩৫ মিনিমাম পড়বে। বাকিরা বলো, আর কারো কোনো প্রশ্ন? স্যার এমন কোন ইউনিভার্সিটি নেই যেখানে এন্ট্রান্স এক্সামটাই হয় না? হ্যাঁ, এন্ট্রান্স এক্সাম ছাড়া তুমি কাজী নজরুলের কেএনইউ তে দেখতে পারো। কেএনইউ, কাজী নজরুল দেখতে পারো। তুমি বারাসাতের আ আ স্টে স্টেট ইউনিভার্সিটিতে দেখতে পারো। তুমি দেখতে পারো হচ্ছে গিয়ে টেকনো ইন্ডিয়াতে দেখতে পারো। তুমি দেখতে পারো এসএনইউ তে, সিস্টার নিবেদিতাতে দেখতে পারো। তুমি প্রাইভেটের মধ্যে অনেক ইউনিভার্সিটি, তোমরা আমাদের ইউটিউবের দেখবে একটা প্লে লিস্ট আছে। আমি দেখবে একটা করেছিলাম একটা ভিডিও যে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ল কলেজেস। তুমি সেখানে দেখে নেবে যে তোমার ডিস্ট্রিক্টে বা অন্যান্য ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, যারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে 3 ইয়ার্স এলএলবি ম্যাক্সিমাম জনেই প্রোভাইড করে। সে তুমি সিস্টার নিবেদিতা, টেকনো, তারপরে হচ্ছে কি তোমার আরো কি আছে কিংস্টন, তারপরে আরো আছে এরকম। ঠিক আছে? কলকাতার আশেপাশে অনেক আছে। হ্যাঁ? সব দিকেই আছে, সব জেলাতেই আছে। তারা প্রত্যেকেই কিন্তু এন্ট্রান্স ছাড়াই কিন্তু কেউ এন্ট্রান্স নেয় একটা ছোটখাটো ম্যাকআউট আছে। হ্যাঁ? কিন্তু এগুলোর মানে 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 কোয়ালিফাইড যে এডুকেশন ওইটা মেইনলি প্রোভাইড করে না। আর ফিসটা ভীষণ হাই থাকে। তো সেই ক্ষেত্রে যদি তোমার ফিন্যান্সিয়ালি কোন রকম প্রবলেম না থাকে, আ তুমি সেদিকে যেতে পারো। বুঝলে? ওকে স্যার। হুম, হুম। বাকিদের আর কারো এই সমস্ত ব্যাপারে এন্ট্রান্স এর ব্যাপারে বর্তমান ইউনিভার্সিটি বা অন্য কিছুর ব্যাপারে কোশ্চেন আছে? আজকে বলো, কারো আছে? এনিওয়ান? আচ্ছা দেখো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো।